রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের ঘাড়ে আবার সাংঘাতিক এক কোপ বসালেন ডোনাল্ড ট্রাম্প। নতুন ভিসা নীতি চালু, কেঁপে উঠল গোটা ভারত। ইউক্রেন জুড়ে বিমান হামলা রাশিয়ার, পোল্যান্ডের আকাশে ব্রিটেন সহ ন্যাটোর যুদ্ধ বিমান। ব্রিটেন স্বীকৃতি দিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে। এবার ভারতের ঘাড়ে আরেক সাংঘাতিক কোপ বসালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার H-1B ভিসা নীতি পরিবর্তনে স্বাক্ষরের মাধ্যমে ভারতের ওপর নতুন এই আঘাত করলেন ট্রাম্প। নতুন H-1B ভিসা নীতির আওতায় এখন থেকে কেউ যুক্তরাষ্ট্রে যেতে চাইলে তাকে বছরে $1 লাখ অতিরিক্ত ফি দিতে হবে। আর এই ফি যুক্তরাষ্ট্র সরকার আদায় করবে যুক্তরাষ্ট্রের যেসব সংস্থা বিদেশি লোক নিয়োগ দেয় তাদের কাছ থেকে। রোববার থেকেই কার্যকর হয়েছে নতুন এই ভিসা নীতি। নতুন এই ভিসা নীতির ফলে যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে কমবে ভারতীয় উচ্চ দক্ষতা সম্পন্ন জনশক্তি রপ্তানি। কারণ H-1B ভিসা নীতির আওতায় যুক্তরাষ্ট্র বছরে প্রায় 1 লাখ বিদেশি দক্ষ জনশক্তি নিয়োগ করে। এর 70% হল ভারতীয়। H-1B ভিসা নীতির আওতায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন টেক জায়ান্ট প্রতিষ্ঠান বিজ্ঞানী, কম্পিউটার ইঞ্জিনিয়ার, প্রোগ্রামারের মতো উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি লোক নিয়োগ দেয় উচ্চ বেতনে। নতুন ভিসা নীতির আওতায় এই ধরনের দক্ষতা সম্পন্ন কেউ যুক্তরাষ্ট্রে চাকরি করতে চাইলে তাকে বছরে $1 লাখ অতিরিক্ত ফি দিতে হবে। যুক্তরাষ্ট্রের আকস্মিক এই ভিসা নীতি পরিবর্তনে কেঁপে উঠেছে গোটা ভারত। শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটনের এই সিদ্ধান্ত ভারতে মানবিক বিপর্যয় সৃষ্টি করবে। উচ্চশিক্ষিত অনেক পরিবার তছনছ হয়ে যাবে। তছনছ হয়ে যাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে ইচ্ছুক অনেক স্বপ্নবান উচ্চশিক্ষিত তরুণ তরুণীদের। ভিসা নীতি পরিবর্তনের ফলে ট্রাম্প প্রশাসনকে বোঝাতে সোমবার ওয়াশিংটনের উদ্দেশ্যে ছুটবেন ভারতের বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল। যুক্তরাষ্ট্রের H-1B হল একটি অভিবাসী ভিসা। এই ভিসার আওতায় বিভিন্ন দেশ থেকে দক্ষ লোকজন যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বখ্যাত বিভিন্ন তথ্য প্রযুক্তি বা আইটি প্রতিষ্ঠানে অস্থায়ী হিসেবে চাকরি করার সুযোগ পায়। প্রথম মেয়াদে 3 বছরের জন্য তারা চাকরির সুযোগ পায়। তাদের মধ্যে যারা অতি দক্ষ তাদেরকে আরও 3 বছর চাকরির সুযোগ দেওয়া হয়। এভাবে পর্যায়ক্রমে বৃদ্ধি করা হয় তাদের মেয়াদ। এই ভিসার নিয়ম হলো, কোনো প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের নাগরিকরা যেই পরিমাণ বেতন পান বিদেশি নাগরিকদেরও সেই পরিমাণ বেতন দিতে হয়। H-1B ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার সবচেয়ে বেশি তথা একচেটিয়া সুযোগ পায় ভারতীয়রা। এরপর রয়েছে চীনের অবস্থান। 2024 সালে H-1B ভিসার আওতায় যুক্তরাষ্ট্র 85,000 নতুন উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি লোক নিয়োগ দেয়। এর মধ্যে 71% ছিল ভারতীয় এবং 12% চীনা নাগরিক। বিবিসির খবরে বলা হয়েছে, নতুন ভিসা নীতির ফলে যুক্তরাষ্ট্রে দক্ষ জনবল পাঠাতে এখন আগের তুলনায় খরচ 60 গুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ আগে যদি খরচ হতো $1 লাখ, এখন সেখানে যুক্তরাষ্ট্রে কাজ পেতে খরচ করতে হবে $60 লাখ। H-1B ভিসায় ভারত যুক্তরাষ্ট্রে দক্ষ জনবল পাঠিয়ে প্রচুর বিদেশি মুদ্রা আয় করার সুযোগ পায়। কারণ তারা অনেক উচ্চ বেতনে চাকরি করার সুযোগ পায় নামকরা অনেক প্রতিষ্ঠানে। কিন্তু শুক্রবার ট্রাম্প H-1B ভিসা নীতি পরিবর্তন করায় ভারতের লোকজন এখন আর আগের মতো যুক্তরাষ্ট্রে এই ভিসা পাবে না। কারণ যেসব সংস্থা বিদেশি লোক নিয়োগ দিত তারা এখন চেষ্টা করবে বিদেশি লোক বাদ দিয়ে নিজের দেশের লোকদের চাকরি দেওয়ার। এতে তাদের খরচ অনেক কম হবে। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প H-1B ভিসার ক্ষেত্রে নতুন নিয়ম অনুমতির পর বাণিজ্য মন্ত্রী ফয়েট লুটনিক যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তি সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে বলেছেন, আপনারা যদি কাউকে কাজ শেখাতে চান, চাকরি দিতে চান, তাহলে বিদেশি লোক বাদ দিয়ে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতি বছরে যে লাখ লাখ তরুণ তরুণী পাশ করে বের হচ্ছে তাদের কাজ শেখান, তাদের কাজ দিন। আপনারা আমেরিকানদের কাজ শেখান, আমেরিকানদের সুযোগ দিন। বাইরে থেকে লোক এনে আমেরিকানদের চাকরি খাওয়া বন্ধ করুন। বাণিজ্যমন্ত্রীর এই ঘোষণায় পরিষ্কার যে তারা H-1B ভিসার মাধ্যমে বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করতে চান। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আলোকে পরিবর্তন করা হয়েছে এই ভিসা নীতির। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা নতুন ভিসা নীতির মাধ্যমে বিদেশি লোক নিয়োগ বন্ধ করছি না, কারণ আমাদের অনেক দক্ষ জনবল দরকার। আর আমরা এটি করেছি যাতে প্রতিষ্ঠানগুলো সত্যিকারের দক্ষ লোক খুঁজে বের করতে পারে। সেজন্য
এদিকে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট ধনকুবের এলন মাস্ক নতুন ভিসা নীতির বিরোধিতা করে বলেছেন, আমাদের প্রতি বছরে যেই পরিমাণ উচ্চ দক্ষতা সম্পন্ন জনবল প্রয়োজন তা অভ্যন্তরীণ জনবল দিয়ে মেটানো সম্ভব নয়। নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি একটি বড় আঘাত। বিবিসির খবরে বলা হয়েছে, ট্রাম্পের নতুন ভিসা নীতি আইনি বাধার মুখে পড়তে পারে। এদিকে প্রতিবেশী শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও বাংলাদেশের পর এশিয়ায় ভারতের আরেক বন্ধু দেশ সৌদি আরবকেও হারালো ভারত। অপরদিকে কানাডার পর চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন ঘিরে যুক্তরাষ্ট্রের সাথেও সম্পর্ক চূড়ান্ত তিক্ত আকার ধারণ করেছে। এসব ঘটনার কারণে গত এক দশকে ভারতের পররাষ্ট্র নীতিকে সবচেয়ে ব্যর্থ আর চূড়ান্ত ধস হিসেবে আখ্যায়িত করেছেন ভারতীয় অনেক সাবেক কূটনীতিক ও বিশ্লেষক। মোদি ও ভারতের ঘাড়ে এভাবে ট্রাম্প প্রশাসনের একের পর এক আঘাতের কারণে বর্তমানে দিশেহারা ভারত। শনিবার ইউক্রেনে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাশিয়া হামলা চালিয়েছে ইউক্রেনের পোল্যান্ড সীমান্তে। এ সময় পোল্যান্ড এবং পোল্যান্ডে মোতায়েনকৃত ন্যাটোর অন্যান্য দেশের যুদ্ধবিমান আকাশে ওড়ে রাশিয়ার মিসাইল ও ড্রোন যাতে পোল্যান্ডে আক্রমণ না করে সেটা প্রতিহত করার জন্য। এর আগে শুক্রবার রাশিয়ার 3টি যুদ্ধবিমান প্রবেশ করে এস্তোনিয়ার আকাশে। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত রাশিয়ার 579টি ড্রোন, অনেক ডামি ড্রোন, 8টি ব্যালিস্টিক মিসাইল ও 32টি ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেনে। হামলায় কমপক্ষে 8 জন ইউক্রেনিয়ান নিহত হয়েছে। এদিকে শুক্রবার রাতে ব্রিটেনের 2টি টাইফুন ইউরো ফাইটার জেট সহ ন্যাটোর আরও কয়েকটি দেশের যুদ্ধবিমান অপারেশন পরিচালনা করেছে পোল্যান্ডের আকাশে। সম্প্রতি পোল্যান্ড ও এস্তোনিয়ার আকাশে রাশিয়ার ড্রোন, মিসাইল ও যুদ্ধবিমান প্রবেশের ঘটনায় এই পদক্ষেপ নিল ব্রিটেন সহ আরও কয়েকটি দেশ। এদিকে পোল্যান্ড ও এস্তোনিয়ায় রাশিয়ার যুদ্ধবিমান ও ড্রোন প্রবেশের ঘটনার সূত্র ধরে ন্যাটোকে রাশিয়ার বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করছে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ। লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী দোভিল সাকালিয়ান শনিবার বলেছেন, আমাদের উচিত রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করা। রোববার বিকেলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিয়েছে ব্রিটেন। গত জুলাই মাসে ব্রিটেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায়। এতে বলা হয়, সেপ্টেম্বরের মধ্যে যদি ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ করে স্থায়ী শান্তির ব্যবস্থা করতে না পারে তাহলে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির মাধ্যমে মধ্যপ্রাচ্য নীতিতে বড় ধরনের পরিবর্তন আনল ব্রিটেন। বর্তমানে জাতিসংঘের 193টি সদস্য দেশের মধ্যে 147টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও বাস্তবে ফিলিস্তিন রাষ্ট্র বলতে কিছু নেই, এটি নামে মাত্র। এর কারণ হল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এবং ইসরায়েলের পক্ষ অবলম্বন করায় ফিলিস্তিনকে একটি কার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার কোনো উদ্যোগ নিতে পারছে না অন্য দেশগুলো। পশ্চিম তীর নামক যে এলাকার কথা শোনা যায় সেটি ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে পরিচিত, কিন্তু সেখানে 1967 সাল থেকে মোতায়েন রয়েছে ইসরায়েল আর্মি, তারাই সেটি নিয়ন্ত্রণ করছে। সেখানে দালাল মাহমুদ আব্বাসের নেতৃত্বে রয়েছে নামে মাত্র একটি ফিলিস্তিন কর্তৃপক্ষ। যেসব দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তাতে গাজাও ফিলিস্তিনের অন্তর্ভুক্ত, কিন্তু সেই গাজাও বর্তমানে দখলে নিচ্ছে ইসরায়েল এবং সেখানে তারা পরিচালনা করছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন কার্যক্রম। শনিবারও গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে কমপক্ষে 91 জন ফিলিস্তিনি। গাজায় 15 দিনের ইসরায়েলের নির্বিচার হামলার কারণে ইতোমধ্যে 4 লাখের বেশি ফিলিস্তিনি এলাকা ছেড়ে অজানা উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। গত রমজান মাসে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির পর এসব ফিলিস্তিনি তাদের নিজ নিজ এলাকায় ফিরে এসেছিলেন। বাড়িঘর না থাকায় তারা তাঁবু টানিয়ে নিজ এলাকায় অবস্থান করছিলেন খাদ্য ও পানীয়ের অভাব সত্ত্বেও। কিন্তু এবার ইসরায়েল তাদেরকে স্থায়ীভাবে গাজা থেকে সরিয়ে দেবার পরিকল্পনা বাস্তবায়ন করছে। ব্রিটেন সহ বিভিন্ন পশ্চিমা দেশের সর্বশেষ ফিলিস্তিনকে স্বীকৃতির ঘটনাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সন্ত্রাসীদের প্রতি তাদের পুরস্কার হিসেবে আখ্যায়িত করেছেন। এদিকে হামাস তাদের কাছে থাকা 48 ইসরায়েলি জিম্মির ভবিষ্যৎ অনিশ্চিত ইঙ্গিত করে শনিবার এক ভিডিও প্রকাশ করেছে। তাতে বিদায় জানানো হয়েছে 48 বন্দীর প্রতি। হামাস বলেছে, ইসরায়েল যেভাবে গাজায় নিধন কার্যক্রম পরিচালনা করছে তাতে বন্দীদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।
করছে, কারণ তারা গাজায় বন্দী রয়েছে এবং ইসরায়েলের হামলায় মারা যেতে পারে। ইসরায়েল জুড়ে বর্তমানে নেতানিয়াহুর বিরুদ্ধে টানা বিক্ষোভ চলছে বন্দীদের ফিরিয়ে আনার দাবিতে। যুক্তরাষ্ট্রের জ্ঞাতে নাকি অজ্ঞাতে পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে দাঁড়িয়েছে সৌদি আরব, এই প্রশ্নের উত্তর খুঁজছেন বিশ্লেষকগণ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ নওয়াজের এক চাঞ্চল্যকর ঘোষণায় নড়ে চড়ে বসেছে গোটা বিশ্ব। এই প্রথমবারের মতো ইসলামাবাদ স্পষ্টভাবে স্বীকার করল যে রিয়াদকে তাদের পারমাণবিক ছাতার নিচে আনা হয়েছে। গত বুধবার সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এই বিস্ফোরক বিবৃতি এসেছে। চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো দেশের উপর আক্রমণ উভয় দেশের উপর আক্রমণ বলে গণ্য হবে। বৃহস্পতিবার রাতে জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা সম্পর্কে একটি বিষয় পরিষ্কার করি। এই সক্ষমতা অনেক আগে পরীক্ষার সময় প্রতিষ্ঠিত হয়েছিল। তখন থেকে আমাদের যুদ্ধক্ষেত্রের জন্য প্রশিক্ষিত বাহিনী রয়েছে। আমাদের যা আছে এবং আমাদের যে সক্ষমতা রয়েছে তা এই চুক্তি অনুযায়ী সৌদি আরবের জন্য। তবে বিতর্কের সৃষ্টি হয়েছে যখন রয়টার্সকে দেওয়া আলাদা সাক্ষাৎকারে আসিফ বলেন যে পারমাণবিক অস্ত্র রাডারে নেই এবং এগুলো চুক্তির অংশ নয়। এই বিপরীতমুখী বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে। এই চুক্তির পেছনে রয়েছে ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকি। গত সপ্তাহে কাতারে হামাসের নেতাদের উপর ইসরায়েলি হামলায় 6 জন নিহত হওয়ার পর উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। সৌদি এক সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, এটি একটি ব্যাপক প্রতিরক্ষা চুক্তি যা সব সামরিক উপায়কে অন্তর্ভুক্ত করে। এই মন্তব্য পারমাণবিক অন্তর্ভুক্তির ইঙ্গিত দেয়। বিশ্লেষকরা মনে করছেন এই চুক্তি কার্যত সৌদির অর্থের সাথে পাকিস্তানের পারমাণবিক সশস্ত্র সেনাবাহিনীকে একত্রিত করেছে। লন্ডনের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র ফেলো হাসান আল হাসান বলেছেন, সৌদির দৃষ্টিকোণ থেকে এটি পারমাণবিক সশস্ত্র ইসরায়েলের বিপরীতে কৌশলগত ও প্রচলিত প্রতিরোধ ঘাটতি পূরণ করতে চায়। পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির সাথে সৌদি আরবের দীর্ঘদিনের যোগসূত্র রয়েছে। অবসরপ্রাপ্ত পাকিস্তানি ব্রিগেডিয়ার জেনারেল ফিরোজ হাসান খান বলেছেন যে সৌদি আরব পাকিস্তানকে উদার আর্থিক সহায়তা প্রদান করেছিল, যা পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখতে সক্ষম করেছিল। পাকিস্তান তার পারমাণবিক কর্মসূচি ভারতের পরমাণুর বোমার বিপরীতে উন্নত করেছে। বুলেটিন অব অ্যাটমিক সায়েন্টিস্ট অনুযায়ী ভারতের আনুমানিক 172টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যেখানে পাকিস্তানের রয়েছে 170টি। পাকিস্তানের শাহিন 3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা 2750 কিলোমিটার, যা ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এই চুক্তি আমেরিকার নিরাপত্তা গ্যারান্টিতে উপসাগরীয় দেশগুলোর ক্রমহ্রাসমান আস্থার প্রতিফলন। দশকের পর দশক ধরে মার্কিন নিরাপত্তা ছাতার উপর নির্ভরশীল সৌদি আরব এখন নিজস্ব নিরাপত্তা বিকল্প খুঁজছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ইঙ্গিত দিয়েছেন যে অন্যান্য দেশও অনুরূপ চুক্তি আগ্রহ প্রকাশ করেছে, যার অর্থ হল মধ্যপ্রাচ্যে পারমাণবিক প্রতিরোধের কূটনীতিতে নতুন মাত্রা যুক্ত হতে পারে। ভারত এই চুক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে তারা জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে। একইভাবে ইরানও এই নতুন আঞ্চলিক ভারসাম্য নিয়ে চিন্তিত হতে পারে। এই চুক্তি মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে, যেখানে ইসরায়েল এতদিন একমাত্র পারমাণবিক শক্তি হিসেবে আধিপত্য বিস্তার করে আসছিল। মুসলিম শক্তিধর দেশ সৌদি আরবের দিকে সহযোগিতা কামনায় হাত বাড়িয়েছে লেবানন। এই ঐতিহাসিক ঘটনা মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্রে ভূমিকম্পের মতো নাড়া দিয়েছে। দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করছে ইসরায়েল ও আমেরিকান গোয়েন্দারা। বিশ্লেষকরা মনে করছেন, লেবানিজ সেনারা যদি সৌদি আরবের সহায়তা পায় তবে হামলার ভয়াবহতা পৌঁছে যেতে পারে নেতানিয়াহুর বাসস্থান পর্যন্ত। যদিও এই মতামতের প্রেক্ষিতে অনেক বিশ্লেষক বলছেন নেতানিয়াহুকে আক্রমণ করা ততটা সহজ হবে না। তবে এ নিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক ঝড়ো বাতাস বইতে যে শুরু করেছে তা অস্বীকার করার সুযোগ নেই। ইসরায়েলের নিরলস আক্রমণে কিছুটা বিপর্যস্ত লেবানিজ সেনারা, তাই মুসলিম শক্তিধর দেশ সৌদির হস্তক্ষেপ চাচ্ছে লেবানন। যদিও এ প্রসঙ্গে এখন পর্যন্ত সৌদি প্রশাসন কোনো বিবৃতি জানায়নি। গত 19 সেপ্টেম্বর হিজবুল্লাহর নেতা নাইম কাসেম এক টেলিভিশন ভাষণে সৌদি আরবের প্রতি এ আহ্বান জানান। তিনি রিয়াদের কাছে নতুন পাতা উল্টানোর আবেদন জানিয়ে বলেন, প্রতিরোধের অস্ত্র শুধুমাত্র ইসরায়েলি শত্রুদের দিকে নিশানা করা, লেবানন, সৌদি আরব বা পৃথিবীর অন্য কোনো স্থান বা পক্ষের দিকে নয়। এই আবেদনের পেছনে রয়েছে ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসন। গত বৃহস্পতিবার থেকে ইসরায়েল দক্ষিণ লেবাননে 5টি শহরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এই হামলায় কমপক্ষে 2 জন নিহত ও 11 জন আহত হয়েছে। ইসরায়েল দাবি করেছে তারা হিজবুল্লাহর অস্ত্র, গুদাম ও সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করেছে।
লেবাননের সেনাবাহিনী জানিয়েছে গত নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েল 4500টি হামলা চালিয়েছে। এসব আক্রমণ হিজবুল্লাহকে নিরস্ত্র করার সেনাবাহিনীর পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। কাশেমের এই আহ্বানে তিনি 3টি মূলনীতির ভিত্তিতে সম্পর্ক পুনর্গঠনের কথা বলেছেন, যেখানে রয়েছে সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, ইসরায়েলকে প্রধান শত্রু হিসেবে স্বীকার এবং অতীতের মতবিরোধ স্থগিত রাখা। তিনি সতর্কভাবে বার্তা দিয়েছেন যে হিজবুল্লাহর উপর চাপ প্রয়োগ শুধুমাত্র ইসরায়েলের সুবিধা করবে। এই অভূতপূর্ব আহ্বানের পিছনে রয়েছে হিজবুল্লাহর দুর্বলতা। গত বছরের যুদ্ধে সংগঠনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের নেতা হাসান নাসারুল্লাহ সহ বহু শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। একই সময়ে সিরিয়ায় তাদের মিত্র বাশার আল আসাদের পতন ঘটেছে। অপরদিকে লেবানন সরকার আমেরিকা ও সৌদি আরবের চাপে হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনা গ্রহণ করেছে। সেনাবাহিনী 5 ধাপে এই নিরস্ত্রীকরণ সম্পূর্ণ করার রূপরেখা প্রস্তুত করেছে। সৌদি হিজবুল্লাহ সম্পর্কের এই নতুন অধ্যায় মধ্যপ্রাচ্য ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। তবে রিয়াদ এখনও এই প্রস্তাবে কোনো সাড়া দেয়নি। 2016 সাল থেকে সৌদি আরব হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ইসরায়েলি আগ্রাসনের মুখে এই নতুন কূটনৈতিক তৎপরতা লেবানিজ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এর ফলাফল নির্ভর করবে সৌদি আরবের সিদ্ধান্ত ও আঞ্চলিক শক্তিগুলোর প্রতিক্রিয়ার উপর। অস্ত্র নয়, এবার শুরু হয়েছে সাইবার যুদ্ধ, যার শিকার ইউরোপের ব্যস্ততম একাধিক বিমানবন্দর। কোনো কাজে আসছে না ইউরোপীয়দের অস্ত্র ভাণ্ডার। কেউ কিছু বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে। হয়রানির শিকার যাত্রীদের কোনো প্রশ্নেরই জবাব দিতে পারছে না প্রশাসন। অস্ত্রের কারণে মানুষের জীবন হুমকির মুখে পড়ে, আর সাইবার হামলায় বিপর্যস্ত দৈনন্দিন জীবন। ইউরোপের বিমানবন্দরগুলোতে বিমান চলাচলে বিঘ্ন ঘটছে এবং বহু ফ্লাইট বিলম্বিত হচ্ছে। শনিবার সাইবার হামলায় বিমানবন্দরের যাত্রী সেবা সরবরাহকারী সফটওয়্যার আক্রান্ত হলে লন্ডনের হিথ্রো সহ কয়েকটি বড় বিমানবন্দরের চেক ইন ও বোর্ডিং সিস্টেম বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের সবচেয়ে বড় ও আন্তর্জাতিকভাবে ব্যস্ত হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চেক ইন ও বোর্ডিং সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান কলিন্স এরোস্পেস প্রযুক্তিগত সমস্যায় পড়েছে, যার ফলে যাত্রীদের ফ্লাইট ছাড়তে বিলম্ব হতে পারে। প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে একাধিক এয়ারলাইন্সের জন্য সেবা দিয়ে থাকে। হিথ্রো কর্তৃপক্ষের বিবৃতিতে জানানো হয়, সমস্যার দ্রুত সমাধানে পরিষেবা সরবরাহকারী প্রতিষ্ঠানটি কাজ করছে। যাত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে, ভ্রমণে রওনা হওয়ার আগে যেন তারা নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেন। কলিন্স এরোস্পেস যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মহাকাশ ও প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান, যা অস্ত্র প্রস্তুতকারক আরটিএক্স কর্পোরেশনের সহযোগী সংস্থা। এক বিবৃতিতে আরটিএক্স জানিয়েছে, কিছু বিমানবন্দরের সফটওয়্যারের সমস্যা হয়েছে, তারা সেটা জানে, তবে কোন কোন বিমানবন্দর আক্রান্ত হয়েছে তা উল্লেখ করা হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, এই হামলার প্রভাব কেবলমাত্র ইলেকট্রনিক চেক ইন এবং লাগেজ ড্রপ সিস্টেমে সীমিত। ম্যানুয়াল চেক ইন প্রক্রিয়ার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সমস্যা সমাধানে তারা দ্রুত কাজ করছে। ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দর কর্তৃপক্ষ পৃথকভাবে জানিয়েছে, তারাও একই ধরনের সাইবার আক্রমণের শিকার হয়েছে, যার ফলে স্বয়ংক্রিয় চেক ইন ও বোর্ডিং সিস্টেম অকার্যকর হয়ে পড়ে এবং ম্যানুয়াল পদ্ধতিতে কাজ চালাতে হচ্ছে। ব্রাসেলস বিমানবন্দর এক বিবৃতিতে জানিয়েছে, সাইবার হামলার কারণে ফ্লাইটের সময়সূচিতে বড় ধরনের প্রভাব পড়বে। এতে অনেক ফ্লাইট বিলম্বিত হতে পারে কিংবা বাতিলও হতে পারে। কর্তৃপক্ষ জানায়, হামলাটি ঘটেছে শুক্রবার রাতে। বার্লিন বিমানবন্দরের ওয়েবসাইটে একটি বার্তায় বলা হয়, সিস্টেম সরবরাহকারী প্রযুক্তিগত সমস্যার কারণে চেক ইন প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগছে। আমরা দ্রুত সমাধানের জন্য কাজ করছি। তবে জার্মানির সবচেয়ে বড় ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর এবং সুইজারল্যান্ডের জুরিক বিমানবন্দর জানিয়েছে, সাইবার হামলার কোনো প্রভাব তাদের কার্যক্রমে পড়েনি। একইভাবে প্যারিসের শার্ল দে গল, অর্লিওলে বুর্জে বিমানবন্দরেও কোনো সমস্যা দেখা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই সাইবার হামলার দায় বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় পক্ষ স্বীকার করেননি। হামলার প্রকৃত উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় এবং এখন পর্যন্ত তথ্য চুরির কোনো প্রমাণও পাওয়া যায়নি। এবার অজানা শত্রুর পরবর্তী কোনো অদৃশ্য হামলার আশঙ্কায় ইউরোপ।
শনিবার ভোরে ইউক্রেন জুড়ে বড় পরিসরে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৩ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। দেশটির বেশ কয়েকটি অঞ্চলে বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানান, একযোগে ৯টি অঞ্চলে হামলা হয়েছে। এর মধ্যে রয়েছে ডনিপ্রোপেট্রোভস্ক, মাইকোলাইভ, চেরনিহিভ, জাপোরিজিয়া, পোলতাভা, কিয়েভ, ওডেসা, সুমি ও খার্কিভ। তিনি বলেন, শত্রুর লক্ষ্য ছিল আমাদের অবকাঠামো, আবাসিক এলাকা এবং বেসরকারি প্রতিষ্ঠান। এক বিবৃতিতে জেলেনস্কি আরও জানান, ডনিপ্রো শহরে একটি বহুতল ভবনে ক্লাস্টার বোমা লাগানো ক্ষেপণাস্ত্র আঘাত হানে। প্রতিটি হামলাই কেবল সামরিক আক্রমণ নয়, বরং রাশিয়ার একটি সচেতন কৌশল নাগরিকদের ভীতি প্রদর্শন এবং দেশের অবকাঠামো ধ্বংস করাই তাদের উদ্দেশ্য, বলেন তিনি। জেলেনস্কি জানান, আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করছেন। এছাড়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডিদের মধ্যে শিশুদের মানবিক ইস্যু নিয়ে আলাদা বৈঠক হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই মন্তব্যগুলো শুক্রবার দিলেও নিরাপত্তার কারণে তা শনিবার সকাল পর্যন্ত প্রকাশ্যে নিষেধাজ্ঞা ছিল। ইউক্রেনের মধ্যাঞ্চলের ডনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানান স্থানীয় গভর্নর সের্হি লিসাক। রুশ বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালে ডনিপ্রো শহরে বেশ কয়েকটি বহুতল ভবন ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লিসাক সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম প্ল্যাটফর্মে বলেন, হামলায় ১ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। কিয়েভ অঞ্চলের বুচা, বরিসপিল ও ওবুখিভ এলাকাতেও হামলা হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে এসব এলাকায় বাড়ি ও গাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের লভিভ অঞ্চলের গভর্নর ম্যাক্সিম কোজিৎস্কির মতে ২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া মোট ৬১৯টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ৫৭৯টি ড্রোন, ৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা গেছে। ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনী ৫৫২টি ড্রোন, ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলি করে নামাতে সক্ষম হয়েছে। এক বিবৃতিতে বিমান বাহিনী জানায়, এই হামলার সময় F-16 সহ নানা ধরনের ট্যাকটিক্যাল যুদ্ধ বিমান ব্যবহার করে শত্রুর ক্ষেপণাস্ত্রের ওপর কার্যকর হামলা চালানো হয়। পশ্চিমা অস্ত্রগুলো আবারও প্রমাণ করেছে যুদ্ধক্ষেত্রে এগুলো অত্যন্ত কার্যকর। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে পৃথকভাবে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকগুলোকে ঘিরে সাময়িকভাবে যুদ্ধবিরতির সম্ভাবনা জাগলেও বাস্তবতা বলছে বিপরীত কথা। সাম্প্রতিক হামলা ও উত্তেজনা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে, ফলে সংঘাত নিরসনের আশা ক্রমেই ম্লান হয়ে পড়ছে। রাফালের শব্দে কেঁপে উঠল বেলগ্রেডের আকাশ, মাটিতে শোভাযাত্রা করল ট্যাঙ্ক। শনিবারের সামরিক প্যারেড যেন শক্তি প্রদর্শনের চেয়ে অনেক বেশি কিছু। দীর্ঘদিন ধরেই ইইউতে যোগদানের আগ্রহ আছে সার্বিয়ার। অন্যদিকে চীন রাশিয়ার কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে সার্বিয়া তাদের পররাষ্ট্রনীতিকেও ফুটিয়ে তুলছে। রাজধানী বেলগ্রেডের রাস্তায় শনিবার গর্জে উঠেছিল সার্বিয়ার সামরিক শোভাযাত্রা। একে একে প্রদর্শিত হয়েছে ১৯ ধরনের নতুন অস্ত্র। শুধু শক্তির জানান নয়, এই আয়োজন যেন দেশটির বিচিত্র বৈদেশিক নীতির প্রতীক। রাফালের ২ যুদ্ধবিমান সার্বিয়ার রাজধানীর আকাশে পতাকা উড়িয়ে চক্কর দেওয়ার ঘটনাকে সরকার শান্তির প্রতীক হিসেবে উপস্থাপন করলেও বিশেষজ্ঞদের চোখে এটি নিছক শক্তির প্রদর্শন নয়, বরং পশ্চিম ও রাশিয়ার টানাপোড়েনের মাঝখানে সার্বিয়ার কৌশলগত বার্তা। ১৯৯০-এর দশকের যুগোস্লাভিয়া ভাঙন ও ভয়াবহ যুদ্ধের অভিজ্ঞতা সার্বিয়ার নীতিতে গভীর প্রভাব ফেলেছে। সেই কারণেই দেশটি আজও আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক জোটে যোগ না দেওয়াকে তাদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির প্রধান ভিত্তি হিসেবে ধরে রেখেছে।
সার্বিয়ায় 1999 সালের কসোভো যুদ্ধের ধাক্কা এখনো কাটেনি। ক্রোয়েশিয়ার নিরাপত্তা উপদেষ্টা বলেন, সেই যুদ্ধই সার্বিয়ার ন্যাটো সদস্য পদের পথ বন্ধ করে দিয়েছে। ন্যাটোর সঙ্গে সেতু বন্ধন করতে গেলে অসংখ্য বাধা পেরোতে হবে। তবু সার্ব সরকার বারবার জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তি তাদের মূল লক্ষ্য। ভুচিচের বেইজিং সফর নিয়ে ইউরোপে নানা জল্পনা চলছে। কেউ কেউ মনে করছেন এই সফর সার্বিয়াকে ব্রাসেলস থেকে দূরে সরিয়ে নিচ্ছে। তবে দেশটির পার্লামেন্ট স্পিকার স্পষ্ট করেছেন, নিরাপত্তা ও বৈদেশিক নীতিতে ধীরে ধীরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেই সামঞ্জস্য রক্ষা করা হবে। রাশিয়া, চীন, ফ্রান্স ও ইসরায়েল থেকে সামরিক সরঞ্জাম কেনার মাধ্যমে সার্বিয়া শুধু অস্ত্র ভান্ডার নয়, প্রযুক্তি স্থানান্তর ও উৎপাদনের পথও তৈরি করছে। ফ্রান্স থেকে রাফাল, চীন থেকে বিমান প্রতিরক্ষা এবং ইসরায়েলের সঙ্গে 100 কোটি ইউরোর ড্রোন চুক্তি সব মিলিয়ে বেলগ্রেড সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা জোরদার করছে। একাধিক দেশ থেকে অস্ত্র কেনার কারণে সার্বিয়ার সামরিক বাহিনীতে প্রযুক্তিগত অসামঞ্জস্যতা দেখা দিতে পারে, যা রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণকে জটিল করে তুলবে। বিশ্লেষকরা এটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তবে বিভিন্ন সরবরাহকারী দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কৌশল সার্বিয়াকে আন্তর্জাতিক মঞ্চে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করতে সহায়তা করছে। সার্বিয়ার সামরিক শোভাযাত্রা কি শুধু একদিনের প্রদর্শনী নাকি দীর্ঘমেয়াদী কূটনীতির বার্তা? বিশেষজ্ঞদের মতে লক্ষ্য কেবল অস্ত্র সংগ্রহ নয়, প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। তাই এই আয়োজন একই সঙ্গে শক্তি প্রমাণ এবং ভবিষ্যৎ কৌশলের ইঙ্গিত বহন করছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।